আজকের টপিক ফার্মেন্টেশন। বাংলাতে যাকে বলে ফার্মেন্টেশন, বাংলাতে যাকে বলে সন্ধান। তো ফার্মেন্টেশন কি, আর এই জায়গাটা কেন এতটা ইম্পর্টেন্ট? বিকজ যখনই আমরা রেসপিরেশনের কথা বলি তখন তিন চারটে জায়গা এর আগে আমরা মেনশন করেছি, লাইক গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যাপার্ট ফ্রম এই তিনটে সিস্টেম, ফার্মেন্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এবং এখান থেকেও বিগত কয়েকটা বছরের নিট বেশ কিছু কোয়েশ্চেন্স এসছে এবং আশা করা যায় অদূর ভবিষ্যতেও বেশ কিছু কোয়েশ্চেন্স আমরা দেখতে পাবো। তো প্রথমে শুরু করবার আগে কি ধরনের ফার্মেন্টেশন হয় সেই ব্যাপারে বলবার আগে প্রথম আমাদের যেটা জেনে নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে ফার্মেন্টেশন জিনিসটা কি। ফার্মেন্টেশন বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? ফার্মেন্টেশন এক ধরনের অ্যানারোবিক রেসপিরেশন, যেটা প্রাইমারিলি কিছু ফাঞ্জি এবং ব্যাকটেরিয়া করে। যদিও বেশ কিছু বছর, মানে বেশ অনেক বছর, বিগত বেশ অনেক বছর ধরে মানুষ এই পদ্ধতিটাকে ব্যবহার করে ওয়াইন বানায়, কিন্তু এটা কেন হয়, এক্স্যাক্টলি এটা হওয়ার কারণটা কি, সে ব্যাপারে কেউ কখনো সেভাবে অবগত ছিল না। গে লুসাক জায়গাটা সম্বন্ধে আমাদের অবগত করে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটে, বা বলা যেতে পারে হি ওয়াজ দ্য ফার্স্ট হু ডিসকভার্ড ফার্মেন্টেশন। তো এবারে ফার্মেন্টেশন বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি সেটা আমি অলরেডি বললাম, আরেকবার রিপিট করছি, যে এটা হচ্ছে এক ধরনের অ্যানারোবিক রেসপিরেশন। যদি অ্যাডিকুয়েট অক্সিজেনের অভাব থাকে, যদি পর্যাপ্ত অক্সিজেনের অভাব থাকে, তাহলেই ফার্মেন্টেশন হয়। এবং ফার্মেন্টেশন কখন হয়? গ্লাইকোলাইসিস হয়ে গেল, গ্লাইকোলাইসিস থেকে আমরা পেলাম পাইরুভিক অ্যাসিড, এবং নর্মালি যদি শ্বসন হতো, নর্মাল যদি রেসপিরেশন হতো, তাহলে কি হতো? সেখান থেকে আলটিমেটলি স্টেপ বাই স্টেপ ক্রেবস সাইকেল হতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হতো, এবং সেখান থেকে আমরা সাফিসিয়েন্ট এটিপি এবং এনার্জি পেতাম। কিন্তু যখনই কোনো সেলে এরকম অক্সিজেনের অভাব থাকে, তখন সেই সেল ফার্মেন্টেশন ঘটায়, এবং যখন সে ফার্মেন্টেশন ঘটায় তখন এই অক্সিজেনের অভাব থাকার দরুন সেটাকে প্রপার অক্সিডাইজ করতে পারে না, এবং যেহেতু পারে না, সাফিসিয়েন্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে এটিপি কিংবা শক্তি, যেটাই বলি না কেন আমরা, সেটা তৈরি হতে পারে না। এই জায়গাতে একটা কনস্ট্রেন্ট থেকে যায় এই পদ্ধতিটার। তো তাহলে তিনটে উপায় আমরা এখান থেকে বলতে পারি যে গ্লুকোজকে আমরা তিন ভাবে ইউটিলাইজ করতে পারি। কি কি ভাবে দেখি, তাহলে কি কি ভাবে করতে পারি? ফার্স্ট, এটা হচ্ছে এরোবিক রেসপিরেশন। আচ্ছা, এটাকে আরেকটুখানি ভালো করে, তো গ্লুকোজকে আমরা কি কি ভাবে ইউটিলাইজ করতে পারি? প্রথম যে সেটা কি? এরোবিক রেসপিরেশন। এক্ষেত্রে কি হয়? আলটিমেটলি আমরা কার্বন ডাই অক্সাইড পাই, জল পাই, এবং তার
সাফিসিয়েন্ট এনার্জি পাই। এছাড়া আর দুটো যে টাইপ, যেটাকে বলা যেতে পারে ফার্মেন্টেশনের যে দুটো ধরন, সন্ধানের যে দুটো টাইপ হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। তো প্রথমটার ক্ষেত্রে আমি যেটা বললাম যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, H2 তৈরি হচ্ছে এবং সাফিসিয়েন্ট এনার্জি আমরা পাচ্ছি, কিন্তু তারপরের যে দুটো ক্ষেত্র লাইক অ্যালকোহলিক ফার্মেন্টেশন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এই দুটো ক্ষেত্রে গ্লুকোজের প্রপার ইউটিলাইজেশন হয় না। বাই দ্য ওয়ে, গ্লুকোজ থেকে কি ডিরেক্ট এই তিনটে হয়, মানে এই তিনটে পদ্ধতি মধ্যে দিয়ে গ্লুকোজ যেতে পারে না? পারে না। গ্লুকোজ থেকে ফার্স্ট তৈরির পর, দ্যাট ইজ এবং এই তিনটে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারে। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড থেকে আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড এই তিনটে পাথওয়ের মধ্যে ঢুকতে পারে। তার মধ্যে এরোবিক রেসপিরেশনের মধ্যে দিয়ে যদি যায় তাহলে পর্যাপ্ত এনার্জি আমরা পাচ্ছি, কারণ সেখানে সাফিসিয়েন্ট অক্সিজেন রয়েছে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন কিংবা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মধ্যে দিয়ে যদি যায় তাহলে সেখান থেকে আমরা পর্যাপ্ত এনার্জি পাচ্ছি না। তো এবার আমরা দেখে নেব এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি। প্রথম যে টাইপটার কথা আমি বললাম, দ্যাট ইজ alcoholic fermentation. What is alcoholic fermentation? ফার্মেন্টেশনের ক্ষেত্রে, মানে যে ফার্মেন্টেশনের ক্ষেত্রে ধরে নেওয়া যাক ইস্টের মধ্যে যেটা হয় যে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, আবার বলছি ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ আন্ডার অ্যানারোবিক কন্ডিশন, যেখানে প্রপার অক্সিজেনের সাপ্লাই আমরা দিতে পাচ্ছি না বা প্রপার অক্সিজেনের সাপ্লাই দেখতে পাওয়া যায় না, সেখানে গ্লুকোজের ইনকমপ্লিট একটা অক্সিডেশন হয়, এক ধরনের অক্সিডেশন হয় কিছু সেটস অফ রিয়াকশনের মধ্যে দিয়ে, যেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইড এবং ইথানলে কনভার্ট করে। আবার বলছি, এমন একটা পরিবেশ যে পরিবেশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই, সাফিসিয়েন্ট অক্সিজেন নেই, এরকম একটা জায়গাতে পাইরুভিক অ্যাসিড কিছু সেটস অফ রিয়াকশনের মধ্যে দিয়ে প্রপারলি কিছু সেটস অফ রিয়াকশনের মধ্যে দিয়ে যায় এবং যাবার ফলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন তৈরি হয়। তাহলে এটার দুটো স্টেপস থাকে। ফার্স্ট স্টেপ কি? পাইরুভিক অ্যাসিড টু সি যেখানে একটা এনজাইম কাজ করছে,
পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ নেই কতটা, তাই পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ CAR পুরোটা লিখছি না, পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ। এবং যখন এই পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ এনজাইমটা কাজ করছে, সেটা কাজ করছে কার প্রেজেন্স, Mg2+ এর প্রেজেন্সে, Mg2+ এর উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ এখানে ফাংশন করছে। করবার ফলে কি কি তৈরি হচ্ছে, একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, আর একটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, দুটো অ্যালডিহাইড দুটো কার্বন ডাই অক্সাইড। তো এটা গেল প্রথম ধাপ। প্রথম ধাপে পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ বলে একটা এনজাইম কাজ করছে Mg2+ এর প্রেজেন্সে, যেখানে ডিকার্বক্সিলেশন করছে, এবং যখন ডিকার্বক্সিলেশন করছে তার ফলে একটা অ্যালডিহাইড আমরা পাচ্ছি এবং তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। চলে যাব সেকেন্ড স্টেপে। এটা গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে এটা রিয়াকশন করছে NADH প্লাস H+, এবং যখন এই রিয়াকশনটা হচ্ছে তখন সেখানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, যার ফলে তৈরি হচ্ছে ইথানল, এবং তার সাথে NAD+। তো আলটিমেটলি যেটা এখানে ইম্পর্টেন্ট যে দেখতে পাই যে এই যে ইথানল তৈরি হয়, এই যে ইথাইল অ্যালকোহল, এটা আলটিমেটলি যে মাইক্রোবস এর মধ্যে এই জিনিসটা হয়, এটা সাধারণত ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায় এই প্রসেসটা। এবং এই যে ইথানল, যেটা কিছু মাইক্রো অর্গানিজমের মধ্যে তৈরি হয় এই পদ্ধতিটার ফলে, সেটা আলটিমেটলি সেখানে থাকে না, সেটা এক্সক্রিটেড হয়ে যায়, এক্সক্রিশনের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যায়। যদি একটা সার্টেন লিমিটের উপরে এই অ্যালকোহল অ্যাকিউমুলেট করে যায় সেই পার্টিকুলার সেলে বা সেই পার্টিকুলার অর্গানিজমে, তাহলে সেটা সেই মাইক্রো অর্গানিজমকে মেরেও ফেলতে পারে। ইস্ট এই পয়জনিং এর জন্য, এই অ্যালকোহল জমে যাওয়ার জন্য অনেক সময়
মারা যায়, অনেক সময়ই মারা যায়। এবং যখন সেটা অ্যারাউন্ড 13%, মানে অ্যালকোহলের কনসেন্ট্রেশন তাদের সেলে অ্যারাউন্ড 13% পৌঁছে যায়, তখন অনেক ক্ষেত্রে তাদেরকে মরে যেতে দেখা যায়। তো সেই জন্যে অ্যালকোহলের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যে ধরনের বেভারেজ আমরা খেয়ে থাকি তার মধ্যে মানে ফার্মেন্টেশনের ফলে অ্যারাউন্ড 13% এই লেভেলটা মেনটেন করা হয় ম্যাক্সিমাম। তো যাই হোক, তো এইভাবে জিনিসটা হয়, মানে এই পদ্ধতিটা এইভাবে হতে দেখা যায়। নেক্সট যে জায়গাটাতে আমরা আসবো সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, পাইরুভিক অ্যাসিড গ্লাইকোলাইসিসের পর তৈরি হয় এবং সেটা আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এবং এটা কোথায় হয়? ল্যাকটিক অ্যাসিড কিছু ব্যাকটেরিয়া থাকে, লাইক ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটি, তাদের মধ্যে এটা দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়? ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস বলে একটা এনজাইম ফাংশন করে, FMN আর Zn2+। এবং এদের প্রেজেন্সে যখন এই ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস ফাংশন করছে তখন সে ল্যাকটিক অ্যাসিড সেটা আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা ভিগোরাস এক্সারসাইজ করে এবং ভিগোরাস এক্সারসাইজের ফলে যখন তাদের অক্সিজেন ইনঅ্যাডিকুয়েট থাকে, অক্সিজেন প্রপার সাফিসিয়েন্ট পরিমাণে থাকে না, ইনঅ্যাডিকুয়েট অক্সিজেন থাকে, তখন সেলুলার রেসপিরেশনের ফলে, মানে যে ধরনের সেলুলার রেসপিরেশন হয় তার ফলে পাইরুভিক অ্যাসিড রিডিউসড হয়, হয়ে গিয়ে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এই পার্টিকুলার এনজাইমটা কাজ করে সেক্ষেত্রে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস বা ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম যে গ্লুকোজের ফেট যদি আমরা দেখি তাহলে জেনারেলি গ্লুকোজের তিনটে ফেট এক্ষেত্রে দেখা যায়। প্রথম, গ্লাইকোলাইসিসের মধ্যে দিয়ে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং তারপর সেই পাইরুভিক অ্যাসিড তিনভাবে ইউটিলাইজড হতে পারে। একটা হচ্ছে এরোবিক রেসপিরেশন, প্রপার রেসপিরেশন হলো এবং সেই পাইরুভিক অ্যাসিড ইটিএস কিংবা ক্রেব সাইকেল দুটোর মধ্যে দিয়ে গিয়ে প্রপার এনার্জি আমরা সেখান থেকে পেলাম, প্রপার এটিপি আমরা সেখান থেকে পেলাম। এই ব্যতীত আর কি কি হয়? আর দু ধরনের ফার্মেন্টেশন সেক্ষেত্রে আমরা দেখতে পাই, একটা হচ্ছে অ্যালকোহলিক ফার্মেন্টেশন আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে সেই পাইরুভিক অ্যাসিডটা কিছু কেমিক্যাল রিয়াকশনস এর মধ্যে দিয়ে যায়, কিছু সেটস অফ রিয়াকশনস এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেখান থেকে আলটিমেটলি ইথানল তৈরি হয়। আর আরেকটা ধরন হচ্ছে ফার্মেন্টেশনের, যেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মধ্যে দিয়ে যখন সেই পাইরুভিক অ্যাসিডটা যায় তখন আলটিমেটলি সেখান থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার যে দুটোর ক্ষেত্রেই 2 molecules অফ এটিপি, মানে 2 অণু এটিপি করে পাওয়া যায়। Generally less than 7% of the energy in glucose is released, and it should be mentioned that not all of it is trapped
as high energy bonds of ATP, যেটা অন্যান্য ক্ষেত্রে এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে যেগুলো দেখা যায়, এক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না। আর দ্বিতীয়ত বোথ দ্য প্রসেস, দুটো প্রসেসই, সেটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হোক বা অ্যালকোহলিক ফার্মেন্টেশন হোক, দুটো প্রসেসই হ্যাজার্ডাস, বিকজ একটার ক্ষেত্রে অ্যাসিড তৈরি হয় অথবা অ্যালকোহল তৈরি হয়। আর দ্বিতীয়ত আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমি একটু আগে বললাম, যে যখন অ্যালকোহল তৈরি হচ্ছে তখন সেই অ্যালকোহল যদি নির্দিষ্ট মাত্রার উপরে চলে যায়, সেই অ্যালকোহলের পরিমাণ যদি একটা সার্টেন কনসেন্ট্রেশন ক্রস করে যায়, তখন সেই পার্টিকুলার অর্গানিজমটার ডেথ অবধি হতে পারে, সে মরেও যেতে পারে। এবং যে সমস্ত অ্যালকোহলিক বেভারেজ আমরা এখানে তৈরি করি, সেখানে ফার্মেন্টেশনের মধ্যে দিয়ে যে পার্সেন্টেজটা সেখানে ফিক্স করা হয়, দ্যাট ইজ অ্যারাউন্ড 13%, সেটাকে ক্রস করানো হয় না জেনারেলি। তো এটাই হচ্ছে মোটামুটি অ্যাজ আ হোল ফার্মেন্টেশন বলতে আমরা যেটা বুঝি সেটা। তো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? ফার্স্ট যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে দুটোর প্রোডাক্ট কি কি, মানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে কি কি তৈরি হয়, এক্স্যাক্টলি কি কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড বাদ দিয়ে আর কি কি তৈরি হতে পারে, এবং অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে কি কি তৈরি হয়, এখানে যে যে এনজাইমগুলো কাজ করছে সেই এনজাইমগুলোর এনজাইম অ্যাক্টিভেটরস কি কি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং নট অনলি দ্যাট, কি কি এনজাইম ফাংশন করছে, লাইক ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের ক্ষেত্রে কি এনজাইম ফাংশন করছে, অ্যালকোহলিক ফার্মেন্টেশনের ক্ষেত্রে কি কি এনজাইম ফাংশন করছে, এবং কোন কোন স্টেপে তারা ফাংশন করছে, স্টেপ 1, স্টেপ 2, মানে এই পার্টিকুলার একটা স্টেপ তুলে এনজাইমের নাম বলতে দিতে পারে। তো এরকম নানা ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু দুটো ফার্মেন্টেশনের প্রসেস, দুটো ফার্মেন্টেশন এক্স্যাক্টলি কি কি থেকে, মানে কার ওপর কাজ করছে, কোনটা সাবস্ট্রেট, কার ওপর কোন এনজাইম কাজ করছে, এবং আলটিমেটলি তার ফলে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই তিনটে জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, আই গেস তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে ফার্মেন্টেশনের ক্ষেত্রে আমরা এটুকুতেই শেষ করব। সবাই আরো বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো, যাতে আরো অনেকের কাছে আমরা পৌঁছতে পারি, এবং তাহলে আমার মনে হয় আরো অনেকে উপকৃত হবে এই ভিডিওগুলো থেকে। প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রেও আরো বিভিন্ন টপিকস রয়েছে, এই ব্যতীত এই পার্টিকুলার টপিক বাদ দিয়ে আরো অনেক টপিকস রয়েছে, এবং সেই অনেক টপিকস নিয়ে আমরা ডিসকাস করব আমাদের ইউটিউব ভিডিওগুলোতে ডেফিনেটলি। এবং আশা করা যায় যে আরো অনেকে আমাদের এই ভিডিওগুলো দেখবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।